আসসালামু আলাইকুম, আমার নাম নিপুণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে কানাডাতে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স নেবেন। আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে তাহলে আপনি এখানে কী ফ্যাসিলিটিসগুলো পাবেন আপনি ক্যানাডিয়ান লাইসেন্স নিতে গেলে, কিংবা আপনি কানাডাতে কীভাবে লাইসেন্স নিতে হয় এইটা দেখার জন্য আপনার পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। তারপরে যদি আপনি কোনো কোশ্চেন্স থাকে আপনারা কোশ্চেন্স করতে পারেন, আমি পরে অ্যান্সার দেবো। অন্টারিওতে লাইসেন্সগুলোর যে নেম সেটা হচ্ছে G1, G2 এবং G1 হচ্ছে নলেজ টেস্ট হচ্ছে আপনি যে এই দেশে গাড়ি চালাবেন এই দেশের নিয়মকানুন তো জানতে হবে। আপনার মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনের যে রুলস রেগুলেশন আছে গাড়ি চালানোর জন্য, এই নিয়মকানুনগুলা যদি আপনি জানেন তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন। আর এই নিয়মকানুনের জন্য এটার উপরেই ভিত্তি করে একটা এক্সাম হয়, সেই এক্সামটার নাম হচ্ছে G1 এর ভিতরে দুইটা সেকশন থাকবে। একটা সেকশনে কথা বলা হবে সিগন্যালস নিয়ে, যে রেড সিগন্যাল, তারপর 30 জুন, তারপর রাইট লেফট সিগন্যাল, এইগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা হবে। আরেকটা সেকশনে বলা হবে যে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনের যে রুলস রেগুলেশন, আপনি কিভাবে গাড়ি চালাবেন, আপনার কি কি জিনিসগুলো জানতে হবে গাড়ি চালানোর জন্য, সেই জিনিসগুলো নিয়ে কথা হবে। তো G1 যদি আপনার বাংলাদেশের লাইসেন্স থাকে কিংবা না থাকে, ডাজন্ট ম্যাটার, সবার এটা দিতে হবে। মুভমেন্টটা সে কোথা থেকে আসছে, এই দেশের রুলস রেগুলেশন যায় না, তারপরে তাকে গাড়ি চালানোর জন্য মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ করবে, যদি আপনি এই দেশে পার্মানেন্ট ভাবে থাকতে চান কিংবা টেম্পোরারি ভাবেও থাকতে চান। আপনার ভিজিট ভিসা আসলে আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে জেনুইনলি আপনার হয়তো বা এটা লাগবে না, আপনার বাংলাদেশের যে লাইসেন্স আছে এটা দিয়ে আপনি গাড়ি রেন্ট নিতে পারবেন। কিন্তু যারা এখানে থাকবে তাদের জন্য শুধু অ্যাপ্লিকেবল। আপনি যখন G1 এক্সাম দিতে যাবেন, G1 এক্সাম দিতে গেলেই আপনার কাছ থেকে তারা $158 আই গেস তারা চার্জ করবে। এই চার্জটা হবে আপনার G1 টেস্টের জন্য, প্লাস আপনি যে G2 এর রোড টেস্ট দিবেন সেটার জন্য তারা আগেই টাকা নিয়ে নেবে। আর আপনি যদি চান যে G1, G2 এবং G যেটা মেইন লাইসেন্সে তিনটা টাকা একসাথে দিতে, ওইটা অ্যাজ ফার অ্যাজ আই নো $396 লাগে। পুরো টাকাটা আপনি একসাথে দিতে পারবেন, আপনি চাইলে ভাগ করেও দিতে পারবেন। এখন লেটস আপনি $152 দিয়ে G1 টেস্ট দেওয়ার জন্য বুক করলেন, তারপর আপনি G1 এ ফেল করলেন, তখন এটার জন্য আপনার এডিশনাল $15 সামথিং এরকম একটা চার্জ করবে, যে তুমি আরেকবার পরীক্ষা দিতে পারবা। আবার যদি ফেল করেন আবার দিতে পারবেন, আপনি যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন। তো এটা কোনো বিগ ডিল না। তো G1 সম্পর্কে আমি আরেকটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে G1 এ আপনি কি কি রুলস রেগুলেশন থাকতে পারে আর কি কি জিনিস আপনার প্র্যাকটিস করা যাওয়া উচিত বিফোর আপনি ওই অফিসে যাওয়ার আগে। বিফোর আপনি G1 পরীক্ষা দেওয়ার আগে আপনি কি কি জিনিসগুলা জানা যাওয়া দরকার, সেই জিনিসগুলোর ভিতরে হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনের একটা ড্রাইভিং হ্যান্ডবুক আছে। ড্রাইভারদের জন্য, যারা গাড়ি ড্রাইভ করে তাদের জন্য একটা হ্যান্ডবুক আছে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনে। যদি আপনি যান ওদের ওয়েবসাইটে, ওইখান থেকে ওইটা কিনতে পারবেন। ওইটার আপনি কস্ট নেবে $16। একটা ওয়েবসাইট আছে আপনার টরন্টো, আমি ওইটার লিঙ্কটা নিচে দিয়ে দিব। ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন যে কি টাইপের কোশ্চেন্স থাকতে পারে। ওদের অনেক স্যাম্পল কোশ্চেন্স আছে, ওইখানে আপনি ওইটা দিয়ে টেস্ট করতে পারেন ওইখানে গিয়ে, কিংবা ওইখানে গিয়ে আপনি একটু রিভিউ করতে পারেন সবকিছু। তারপর আপনি G1 টেস্টের জন্য যেতে পারেন। G1 টেস্ট এত বেশি কমপ্লেক্স না, এত হার্ড না, জাস্ট আপনার রুলস রেগুলেশন জানতে হবে। বিকজ এটা তো স্বাভাবিক, রাইট? আপনি এখন একটা নতুন দেশে আসবেন, আপনার ওই দেশের রুলস রেগুলেশন না জানলে আপনাকে কেন তারা ড্রাইভিং লাইসেন্স দেবে, রাইট? যাই হোক, এই হলো G1 এর কথা। এখন আসি G2 এর কথা। G2 হচ্ছে রোড টেস্ট। ওইটার ভিতরে ফিজিক্যালি আপনার সাথে একজন বসবে, একটা ইনস্ট্রাক্টর, এটা গভর্নমেন্টের লাইক মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনের লোক থাকবে। তারা আপনার পাশে বসবে, আপনাকে নিয়ে বলবে যে তুমি এদিক দিয়ে গাড়ি চালাও, আপনাকে রেসিডেন্সিয়াল এরিয়া নিয়ে যাবে, প্লাস হাইওয়েতে নিয়ে যাবে, দেখবে যে আপনি হাইওয়েতে কিরকম ড্রাইভ করেন, রেসিডেন্সিয়ালে কিরকম ড্রাইভ করেন, সব রুলস রেগুলেশন গুলো ফলো করতেছেন কিনা, 30 জনে 30-তে যাচ্ছেন কিনা। তারপরে আপনাকে দেখবে যে আপনি প্যারালাল পার্কিং করতে পারতেছেন কিনা। প্যারালাল পার্কিং হচ্ছে দুইটা গাড়ি পার্ক করার মাঝখানে যদি কোনো জায়গা থাকে ওইখানে গাড়ি রাখতে পারতেছেন কিনা। তারপরে আপনি আপ হিল পার্কিং করতেছেন কিনা, ডাউন হিল পার্কিং করতে পারতেছেন কিনা। হ্যাঁ, এই রুলস গুলো তারা দেখবে। তো ও যদি দেখে যে না আপনি এটা পারছেন, আপনি সবকিছু গাড়ি ড্রাইভ করতে পারেন, তখন সে সাথে সাথে আপনাকে পাস করাই দিবে। আপনার সাথে সাথে আপনাকে রেজাল্ট বলে দিবে। তারপর আপনাকে নিয়ে এসে অফিসে যাবে, অফিস থেকেই তো আপনি তাকে পিক করবেন।
তখন অফিসে গেলে আপনাকে G2 এর জন্য একটা কাগজ দিয়ে দিবে, আর যে ভ্যালিড যে লাইসেন্সটা সেটা আপনাকে বাসায় মেল করবে। 2 সপ্তাহ সময় নেয় তারা ওইটা বাসায় মেল করার জন্য। তো এই হলো G2 এর প্রসেস। এখন G2 হওয়ার পর আপনি কানাডাতে লিগ্যালি আপনি গাড়ি কিনতে পারবেন, আপনি গাড়ি রেন্ট করতে পারবেন, আপনার গাড়ি নিয়ে কোনো প্রবলেম নাই। G1 থেকে G2 এর সময়টা লাগে 8 মাস, আর G2 থেকে G যেটা মেইন লাইসেন্স সেটার সময় লাগে হচ্ছে আরো 1 বছর। আপনি জি পরীক্ষার জন্য যেটা ফাইনাল লাইসেন্স ওইটার জন্য আপনি রোড টেস্ট দিতে পারবেন। ওইটাতে আরো অ্যাডভান্স কিছু দেখবে, যে আপনি হাইওয়েতে নিয়ে যাবে, হাইওয়েতে আপনার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স কিরকম এই সবগুলো দেখবে। দেখার পর আপনাকে জি লাইসেন্স দিয়ে দেবে, আর জি লাইসেন্স থাকলে আপনার পূর্ণাঙ্গ লাইসেন্স। এখন G2 এর পর যে 1 বছর আপনি গাড়ি চালালেন, 1 বছর চালানোর পর আপনি চিন্তা করলেন না আমার আরো সময় লাগবে। আপনি যদি 2 বছরও চালান গাড়ি কোনো সমস্যা নাই, এটা 2-3 বছর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। যাই হোক, আমরা কথা বললাম কিভাবে G1, G2 এবং G লাইসেন্স নিতে হয়। এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে আপনি কি ফ্যাসিলিটি এখানে পাবেন। প্রথমত, আপনার যদি বাংলাদেশের লাইসেন্স 1 বছরের পুরানো হয়, তাহলে পরে আপনি যখন এখানে আসবেন G1 টেস্টের জন্য যখন যাবেন, তখন তারা জিজ্ঞাসা করবে তোমার কি কোনো পুরানো এক্সপিরিয়েন্স আছে কিনা গাড়ি চালানোর। তখন যদি আপনার পুরানো এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি লাইসেন্স থাকে বাংলাদেশে 1 বছরের পুরানো, তখন তাদেরকে ওই লাইসেন্সটা দেখাবেন। তখন আপনি যখন G1 এ পাস করবেন, পাস করার সাথে সাথে ওই যে আপনার 8 মাস বসে থাকতে হইতো, এই 8 মাস আর বসে থাকতে হবে না। আপনি কোনো ড্রাইভিং ইনস্ট্রাক্টরের কাছে যেতে হবে না, আপনি জাস্ট শুধু 2-1টা ক্লাস ইচ্ছা করলে নিতে পারেন যে কানাডাতে কিভাবে গাড়ি চালায় এইসব নিয়ে। তো তাহলে আপনার খরচ অনেক কমে যাবে, আর আপনার সময় অনেক কমে যাবে। আপনার G1 এর দেওয়ার সাথে সাথে আপনি G2 এর জন্য বুক করে ফেলতে পারবেন 1 মাস 2 মাস যদি আপনি প্র্যাকটিস করেন। আপনি যখন বাংলাদেশের লাইসেন্স থাকবে, আপনি যদি লেটস 1 বছরের পুরনো লাইসেন্স আছে, তখন আপনি যখন রেজিস্ট্রি অফিসে যাবেন G1 টেস্ট দেওয়ার জন্য, তারা জিজ্ঞাসা করবে যে তোমার কি বাংলাদেশের কোনো পুরনো লাইসেন্স আছে কিনা, কিংবা তোমার ডু ইউ হ্যাভ এনি ড্রাইভিং এক্সপিরিয়েন্স অর নট। তো আপনি যদি বলেন ইয়েস, তাহলে আপনাকে তারা বলবে যে তোমার ওই লাইসেন্সটা দাও। তো যখন আপনি ওই লাইসেন্সটা তাদেরকে দিবেন, দেওয়ার পর তারা এটা দেখবে যে এটা যদি 1 বছরের বেশি পুরানো থাকে, তাহলে আপনাকে G1 দেওয়ার পর সাথে সাথে আপনার G2 যেটা রুট টেস্ট দিতে হয় সেটা দেওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। আপনার ওয়েট করতে হবে না 8 মাস কিংবা 10 মাস, যা সময় লাগে। তো এটাতে করে কি হবে, আপনার যে টাকাটা লাগতো যে ড্রাইভিং স্কুলে গিয়ে নিয়মিত ক্লাস করা, এই টাকাটা লাগবে না, কারণ আপনি বাংলাদেশ থেকে গাড়ি চালানো জানেন। আর তারপরও এখানে আপনি 2-4টা যদি ক্লাস নিয়ে আরো অ্যাডভান্স হইতে চান, তা আপনি 2-4টা ক্লাস নেবেন, আর আপনার $20 $30 করে খরচ হবে। টরন্টোতে এত বেশি এক্সপেন্সিভ না। আমি তারপরও আপনার বাংলাদেশের লাইসেন্স থাকলে আমি তারপরও আপনাদের রিকমেন্ড করবো যে এখানে আইসা কয়েকটা ড্রাইভিং স্কুলে যান, কিংবা কয়েকটা ড্রাইভিং ক্লাস নেন ইনস্ট্রাক্টরের সাথে। বিকজ আপনার বাংলাদেশে তো হচ্ছে কি বলে উল্টা দিকে গাড়ি চালান, আমাদের এখানে হচ্ছে লেফট সাইডে, আর আপনাদের এখানে হচ্ছে রাইট সাইডে। সো একটু উল্টাপাল্টা হয়। আমিও বাংলাদেশ থেকে গাড়ি চালাতে জানতাম, কিন্তু আমি এখানে আসছি, তারপরও আমি আবার নতুন করে ড্রাইভিং স্কুলে গিয়ে 2-4টা ক্লাস নিয়েছি। তো এটা আসলে দরকার। আর আপনি ভালো করে যদি না চালাইতে জানেন, তাহলে তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এখন হচ্ছে G2 আপনি দিলেন। G2 দেওয়ার পর আপনার যে মেইন জি লাইসেন্স, ওটার জন্য আপনার স্টিল 1 বছর ওয়েট করতে হবে অন্য সবার মতো। বাট যদি আপনার বাংলাদেশের যে লাইসেন্সটা নিয়ে আসবেন, এটা যদি আপনার বেশি পুরানো থাকে, লেটস সে 5-7 বছরের বেশি পুরানো থাকে, তখন আপনার G1 যেটা রিটেন টেস্ট, এটা দেওয়ার সাথে সাথে আপনি জি মানে যেটা মেইন লাইসেন্স ওইটার জন্য বুক করতে পারবেন। তাহলে আপনাকে এই যে 1-1.5 বছরের যে একটা প্রসেস, এই প্রসেসেই যাইতে হবে না। তো আমি যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন তাদের জন্য হাইলি রিকমেন্ড করবো, যদি একটু টাকা পয়সা লাগে 15-20 হাজার যাই টাকাই লাগে, আমি জানি না বাংলাদেশে কত টাকা লাগে এক্স্যাক্টলি লাইসেন্স নিতে, বাংলাদেশ থেকে লাইসেন্সটা নিয়ে আসেন। আর এই লাইসেন্সটা আপনার সারা জীবন কাজে লাগবে। এখানে ড্রাইভিংটা অনেক মেজর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি একটা গাড়ি কিনা যায়, এখানে $500-700 দিয়ে একটা গাড়ি কিনা যায়। গাড়ি কিনা অত বেশি এক্সপেন্সিভ না, কিন্তু গাড়ি মেনটেন করা এক্সপেন্সিভ। ইন্স্যুরেন্সে পেমেন্ট করতে হয়, তারপরে হচ্ছে আরো অনেক মেনটেনেন্স খরচ অনেক বেশি। তো যাই হোক, কিন্তু আপনি যদি গাড়ির লাইসেন্স থাকে, তাহলে পরে আপনি যদি স্টুডেন্ট ভিসায়ও আসেন, এখানে আপনি উবার ইট করতে পারবেন, উবার চালাইতে পারবেন। তারপরে হচ্ছে
স্কিপ দ্য ডিশ করতে পারবেন, বিভিন্ন ডেলিভারি বিজনেস করতে পারবেন, আপনি পিজা ডেলিভারির জব করতে পারেন। পিজা ডেলিভারির জবটা এখানে স্টুডেন্টদের জন্য সবচেয়ে থেকে বেশি মানে ভালো জব। কেন আমি এটা ভালো বলবো? কারণ এটার কোনো এত ফ্লেক্সিবল থাকে অনেক। প্রথমত আপনার যখন ইচ্ছে তখন স্কেজুল করতে পারবেন ওদের সাথে, আর এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর উইন্টার টাইমে প্রচন্ড পরিমাণ ঠান্ডা থাকে, চারপাশে মানুষজন পিজা টিজা কিংবা বাইরে থেকে ফুড অর্ডার দিয়ে খায়। সো এইগুলো তো অনেক জব সেক্টর অনেক বেশি, স্টুডেন্টরা এই জিনিসগুলো অনেক করে। ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে, এখানে যদি আপনি উবার ড্রাইভার হতে চান, তখন এটার জন্য আপনাকে প্রফেশনাল জি লাইসেন্স থাকতে হবে, মানে মেইন যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা থাকতে হবে। সো এইটার প্রসেসটা হয়তো আপনার জন্য আসার সাথে সাথে আপনি করতে পারবেন না, 2-3 বছর লাগবে সব ওই প্রসেসে যাইতে, যদি না আপনার লাইসেন্স বাংলাদেশ থেকে 4-5 বছরের পুরানো থাকে। কিন্তু আপনি বাকি যে জিনিসগুলো আছে, উবার ইট আছে, তারপর হচ্ছে স্কিপ দ্য ডিশ আছে, তারপরে ওরডেশ আছে, পিজা ডেলিভারি আছে, হ্যাঁ, গাড়ি চালানোর জানতে পারলে আপনি একটা গাড়ি কিনে এটা স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম যে কস্টের কথা, যদি আপনার আমি ভিডিওর প্রথমে যদি বলছি যে G1, G2 এবং G তিনটা নিতে অলমোস্ট 396.25 সেন্ট লাগবে। আর এটা যদি আপনি বাংলায় কনভার্ট করেন $65 রেটে, তাহলে আসে আপনার 25,756 টাকা। এটা হচ্ছে ইন টোটাল যে প্রসেসটা, এই টাকাটা লাগবে আপনার। আর এই টাকাটা তারা একবারে নিবে না, এটা আপনাকে ভাঙে নিবে। আর যদি আপনি ধরেন লেটস আপনি G1 পাস করছেন, G2 তে গিয়ে ফেল করছেন, তখন এটার জন্য আই থিঙ্ক $52 or $56 এডিশনাল চার্জ করবে, কিন্তু আপনি আবার G2 দিতে পারবেন। এইরকম জি এর বেলাও এরকম নিয়ম। আর আপনার যে কোনো প্রভিন্সে যাবেন, আপনি অ্যালবার্টাতে যান আর ভ্যাঙ্কুভারে যান, যে কোনো প্রভিন্সে যান, যে রুলস রেগুলেশনগুলো আমি বললাম, যে প্রসেসটা আমি বললাম, এই প্রসেসটা প্রিটি মাচ সেম সব প্রভিন্সে। তারপরও যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে এই ব্যাপারে, আপনি ইউটিউবিং করতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, বিভিন্ন ভিডিওস আছে, আর আপনি কমেন্টস করতে পারেন আমার ভিডিওতে, আমি তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাই আমার সাথে থাকার জন্য, আর আমার ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার আগের ভিডিওটা দেখছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর আমার সাথেই থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।